বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম এসএসসি। তোমরা যারা এসএসসি 2026 অথবা এসএসসি 2027, তোমাদের জন্য জীববিজ্ঞান বই থেকে আমি একটা প্লেলিস্ট তৈরি করতে চাচ্ছি। আজকে তার প্রথম ক্লাসটা আমি নিচ্ছি, এটা রেচনতন্ত্র থেকে। ধীরে ধীরে হয়তোবা তোমরা আমাদের পাশে থাকলে আমরা তোমাদের জন্য আরও জীববিজ্ঞানের সকল ক্লাস নেব। ইতিমধ্যে আমরা রসায়ন থেকে বিভিন্ন ধরনের ক্লাস নিয়েছি, বিভিন্ন অধ্যায় থেকে ক্লাস নিয়েছি। তোমরা যারা ক্লাসগুলো করনি তারা আমার আইডিতে ঢুকে ক্লাস করতে পারো অথবা আমার ইউটিউব চ্যানেল থেকে ক্লাস করতে পারো। তো আজকে আমরা যেই অধ্যায়টা নিয়ে এসেছি তারা সেই অধ্যায়টার নাম হচ্ছে রেচনতন্ত্র। এটা জীববিজ্ঞান বইয়ের 8ম অধ্যায়। তো এই অধ্যায় খুবই ইম্পর্টেন্ট একটা অধ্যায়। প্রত্যেকবার কোনো না কোনো বোর্ডে এই অধ্যায় থেকে একটা সিকিউ আসেই, আর এমসিকিউ তো অহরহ আসতেই থাকে। তো এই অধ্যায়ের একটা ওয়ান শট ভিডিও নিয়ে এসেছি, যেটা হয়তো বা 30 মিনিট বা 40 মিনিটের একটা ভিডিও হবে। যে ভিডিওটা দেখলে তোমার জন্য এনাফ, এই অধ্যায়টা এনাফ হয়ে যাবে। তো তুমি মনোযোগ সহকারে জাস্ট দেখো ভিডিওটা, জাস্ট দেখো। রেচনতন্ত্র জিনিসটা বোঝার আগে আমরা একটু বাহিরে থেকে আসি, একটু ভিতর থেকে আসি, একটু ইন্ট্রো থেকে আসি। দেখো, আমরা দৈনন্দিন জীবনে 3 বেলা কিন্তু ভাত খাই, ভাত না খেলেও অন্য কিছু খাই বা খাবার খাই। আমাদের খাবার খাওয়া লাগে, আমরা মানুষ, আমরা খাবার খেয়েই বেঁচে থাকি। তো খাবারটা কি হয়, এই যে আমরা প্রথমে একটা খাবার খাইলাম, ধরো এই যে একটা খাবার খেয়েছি, এটা প্রথমে আমাদের পাকস্থলীতে আসে। খাবারটা প্রথমে আমাদের পাকস্থলীতে আসে। পাকস্থলীতে একটা খাবারের বড় দানা ভেঙে যায়। হ্যাঁ, খাবারের বড় দানাটা ভেঙে ছোট ছোট টুকরোতে পরিণত হয়, ছোট ছোট কিছু টুকরোতে পরিণত হয়। এই ছোট ছোট টুকরোগুলো আমাদের কোষের গ্রহণীয় উপাদানে পরিণত হয়। আমাদের কোষ তো সরাসরি খাদ্য খেতে পারে না, বিভিন্ন রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে একটা বড় খাবারের দানা ভেঙে গিয়ে একটা ছোট ছোট দেহের কোষের গ্রহণীয় উপাদানে পরিণত হয়ে সেটা আমাদের কোষের মধ্যে চলে আসে। তো কোষ জিনিসটা কি করে, কোষ মূলত একটা কারখানার মতো কাজ করে। একটা কারখানায় আমরা কিছু কাঁচামাল নিয়ে যাই, সেই কাঁচামাল থেকে কিছু আমাদের কাঙ্ক্ষিত প্রোডাক্ট তৈরি হয়, তার সাথে কিছু বর্জ্য পদার্থ তৈরি হয়। কি তৈরি হয়? বর্জ্য পদার্থ। আমরা যেমন কাঙ্ক্ষিত প্রোডাক্ট পাচ্ছি, তেমন একটা বর্জ্য পদার্থও পাচ্ছি। কোষও ব্যতিক্রম নয়। এই খাদ্যটা কোষে যায়, কোষ সেখান থেকে শক্তি উৎপন্ন করে, তার সাথে কিছু বর্জ্য পদার্থ উৎপন্ন করে। এই বর্জ্য পদার্থ দেহ থেকে বের হয়ে যাওয়ার যে প্রক্রিয়া, এটাকেই আমরা বলতেছি রেচন প্রক্রিয়া। তাহলে আমরা কি বলবো যে শারীরবৃত্তীয় প্রক্রিয়া কেন? কারণ এটা শরীরের ভিতরে ঘটতেছে, তাই এটাকে আমরা শারীরবৃত্তীয় প্রক্রিয়া বলতেছি। যে শারীরবৃত্তীয় প্রক্রিয়ায় নাইট্রোজেন ঘটিত বর্জ্য পদার্থ, এই যে বর্জ্য পদার্থটা বের হয়ে যায়, এটাতে বেশিরভাগ কি থাকে সেটা থাকে নাইট্রোজেন। কি থাকে? নাইট্রোজেন। এমসিকিউ কত হাজারবার আসছে, যে বর্জ্য পদার্থ দেহ থেকে বের হয়ে যায় সেটা কি? নাইট্রোজেন ঘটিত বর্জ্য পদার্থ দেহ থেকে বের হয়ে যাচ্ছে। তো মোট কথাটা কি ছিল, যে শারীরবৃত্তীয় প্রক্রিয়ায় নাইট্রোজেন ঘটিত বর্জ্য পদার্থ দেহ থেকে বের হয়ে যায় বা নিষ্কাশিত হয়, সেই শারীরবৃত্তীয় প্রক্রিয়াকেই আমরা রেচন প্রক্রিয়া বলতেছি। যে শারীরবৃত্তীয় প্রক্রিয়ায় দেহ থেকে নাইট্রোজেন ঘটিত বর্জ্য পদার্থ বের হয়ে যায় বা নিষ্কাশিত হয়, সেই শারীরবৃত্তীয় প্রক্রিয়াটাকেই আমরা রেচন প্রক্রিয়া বলতেছি। মনে থাকবে, তোমরা পড়ো, আমার সাথে পড়ো, নাতে নোট ডাউন করে নিতে পারো। যারা নোট ডাউন করে নিলে আর কি ভালো হয়, তোমরা পড়ো, আমি এটা দরকারে লিখে দেব, তোমরা তাও পড়ো। তাহলে যে শারীরবৃত্তীয় প্রক্রিয়ায় দেহ থেকে নাইট্রোজেন ঘটিত বর্জ্য পদার্থ বের হয়ে যায় বা নিষ্কাশিত হয়ে যায়, সেই প্রক্রিয়াকে আমরা বলতেছি রেচন প্রক্রিয়া। আশা করি বুঝতে পেরেছো রেচন প্রক্রিয়া জিনিসটা কি। তো এই রেচন প্রক্রিয়ার জন্য সবচেয়ে বেশি যে অঙ্গটা কাজ করে, সবচেয়ে বেশি আমাদের মানবদেহের রেচনতন্ত্রের সবচেয়ে বেশি যে অঙ্গটা কাজ করে, সেই অঙ্গটার নাম হচ্ছে কিডনি।
কিডনি, কিডনি এটাকেই রেচন অঙ্গ বলা হয়, রেচন অঙ্গ, রেচন অঙ্গ। তাহলে মানব দেহের প্রধান রেচন অঙ্গ কোনটি? কিডনি। মানব দেহের প্রধান রেচন অঙ্গ কোনটি? কিডনি। এমসিকিউ, এমসিকিউ স্পেশাল, এমসিকিউ স্পেশাল। মানব দেহের প্রধান রেচন অঙ্গ কোনটি? মানব দেহের প্রধান রেচন অঙ্গ হচ্ছে কিডনি, কিডনি। এটাকে আবার রেচনতন্ত্রও বলা হয়। দেখো রেচনতন্ত্রে অনেক জিনিস আছে। রেচনতন্ত্রের প্রধান যে অঙ্গটা সেটা হচ্ছে কিডনি, 1 নাম্বার কিডনি। যেটা পড়তেছি সেটা হচ্ছে রেচনতন্ত্রের প্রধান অঙ্গ, রেচনতন্ত্রের প্রধান অঙ্গ। এই রেচনতন্ত্রের প্রধান অঙ্গ পড়ার আগে একটা বাহিরের জিনিস নিয়ে আসি তোমাদের বুঝাই। সেই জিনিসটা হচ্ছে তন্ত্র। জিনিসটা কি? তন্ত্র হচ্ছে অনেকগুলো অঙ্গ মিলে যেই একটা সিস্টেম তৈরি হয়, যেই সিস্টেমটা কাজ করে, এই সিস্টেমটাকে আমরা তন্ত্র বলি। তাহলে অনেকগুলো অঙ্গের সমষ্টি যা আমাদের শরীরবৃত্তীয় কাজ করে, একটা সিস্টেমের মতো কাজ করে, এই জিনিসটাকে আমরা আমাদের দেহের তন্ত্র বলি। তো এই যে রেচনতন্ত্রের জন্য যে প্রধান অঙ্গগুলো কাজ করে তার মধ্যে প্রথম এবং প্রধানটা হচ্ছে কিডনি। তারপরে দ্বিতীয়তে যে অঙ্গটা কাজ করে সেটা হচ্ছে ইউরেটর। তৃতীয় যেই অঙ্গগুলো কাজ করে সেটা আর কি প্রধান অঙ্গ নয়, এটা হচ্ছে সেকেন্ডারি অঙ্গ, যেমন মূত্রথলি, মূত্রনালী আর কি, মূত্রথলি, মূত্রনালী। এভাবে আর কি আমাদের রেচন প্রক্রিয়াটা আর কি সম্পূর্ণ হয়। তো রেচনতন্ত্র কাকে বলে? যে তন্ত্রের মাধ্যমে শরীর থেকে নাইট্রোজেন ঘটিত বর্জ্য পদার্থ নিষ্কাশিত হয়, তাই রেচনতন্ত্র। একদম সিম্পল না? ওই আগের সূত্রটারই মতো। রেচন প্রক্রিয়া, রেচনতন্ত্র সবই একই। আর যে অঙ্গটি আমাদের রেচন প্রক্রিয়ায় কাজে লাগে বা রেচন প্রক্রিয়ায় কাজ করে সেই অঙ্গটিকে আমরা বলবো রেচন অঙ্গ। যেই অঙ্গটি আমাদের রেচন প্রক্রিয়ায় কাজে লাগে বা যে অঙ্গটি আমাদের রেচন প্রক্রিয়ায় কাজ করে সেই অঙ্গটিকে আমরা বলতেছি রেচন অঙ্গ। আশা করি বুঝতে পেরেছ। আমরা এখন মূল যে পড়ায় সেই পড়ায় চলে যাব, এখনও মূল পড়ায় আসেনি। দেখো এইচএসসির সবচেয়ে গুরুত্বপূর্ণ যে জিনিসটা হচ্ছে সেই জিনিসটা হচ্ছে যে এই অধ্যায় থেকে কিডনির গঠন চায়, এই অধ্যায় থেকে কিডনির গঠন চায়। তো অনেকে চিত্র আর্ট করতে পারে না, আজকে আমি তোমাদের সহজেই শিখিয়ে দেবো কীভাবে কিডনির চিত্র আর্ট করতে হয়। তো কিডনির অবস্থানটা কোথায় এটা আগে আমরা জানি। কিডনির অবস্থানটা কোথায় ভাইয়া? কিডনি মূলত মনে রাখো, কিডনি দেখতে সিমের বিচির মতো দেখতে। সিমের বিচি চেনো না? সিমের বিচি এই যে সিমের বিচি, এগুলো হচ্ছে সিমের বিচি। তো কিডনি দেখতে এই যে সিমের বিচির মতো, এগুলো হচ্ছে সিম বিচি। হ্যাঁ, সিম বিচি। তো মানব দেহে কিডনির সংখ্যা থাকে 2টি। মানব দেহে কিডনির সংখ্যা কতটি? মানব দেহে কিডনি 2টি। কারো আবার একটি কিডনিও থাকে, যারা আইফোন কেনার জন্য কিডনি বিক্রি করে দিয়েছো, এরকম কেউ থাকতে পারে। আমার অনেক বন্ধু আবার আইফোন কেনার জন্য কিডনি বিক্রি করে দিয়েছে অলরেডি। তো কারো যদি আবার 3টে কিডনি থাকে, তোমরা আমাকে কমেন্টে বলিও, তোমার একটা কিডনি দিয়ে আমার ওই বন্ধুটার প্রাণটা আমি বাঁচাবো আর কি। যদি কারো 3টে কিডনি থাকে তোমরা বলতে পারো, তো ওটা প্রতিস্থাপন করা যাবে আর কি। যাই হোক, আমরা মেন পড়ায় আসি। তা মানব দেহে কিডনি থাকে 2টি। এই কিডনিটা দেখতে সিম বিচির মতো, দেখতে সিম বিচির মতো, লালচে রং। হ্যাঁ, কিডনির রং কি? লালচে, গোলাপিও, মাঝে হালকা গোলাপিও হয়, কিন্তু আমরা এমনিতে বলি লালচে রং আর কি। তোমরা বড় ক্লাসে গেলে, এইচএসসিতে গেলে এটা সম্পর্কে আরও বিস্তারিত জানবা, পড়বা। যাই হোক, আপাতত এইটুকু মনে রাখো আর কি। কিডনির যে অবস্থান, কিডনির অবস্থান কোথায়?
কিডনির অবস্থান কোথায়? মানব দেহে কিডনির অবস্থান, মানব দেহে কিডনির অবস্থান। দেখো, মানব দেহের দুটি অংশ, দুটি পার্ট, একটা উপরের পার্ট আর একটা এখান থেকে নিচের পার্ট। উপরের পার্টটাকে আমরা বলি উদর, উদর, উপরের পার্টকে আমরা বলি উদর। এই যে মানব দেহ, ধরো এটা একটা মানব দেহ, আমি আর কি বাচ্চাদের মতো একটা আর্ট করলাম আর কি, তোমরা কিছু মাইন্ড করো না, আমি এর চেয়ে ভালো আর্ট করতে পারি অবশ্য। পরবর্তীতে অন্যান্য অধ্যায়ের ক্ষেত্রে তোমাদের সুন্দর করে দেহের বিভিন্ন অংশ আর্ট করা শেখাবো আমি। তোমরা যারা করতে চাও তারা কমেন্টে জানিয়ে রাখো। যারা দেহের বিভিন্ন অঙ্গ এবং দেহের বিভিন্ন হাড্ডিগুড্ডি এগুলো আর্ট করতে চাও, জানতে চাও কোনটার নাম কি এটা জানতে চাও, এক্সট্রা অর্ডিনারি হতে চাও, লিজেন্ডারি হতে চাও, তারা এক্সট্রা জ্ঞান অর্জন করতে চাও, তারা আমাকে কমেন্টে জানাও। এই সম্পর্কে আমি একটা ভিডিও দেবো এবং তোমাদের এটা আর্ট করা শিখাইও দেবো। তো আসো, এই যে এখানে ধরো পাকস্থলী আছে, তো মানব দেহের এখানে একটা মধ্যচ্ছদা পর্দা আছে, এই পর্দাটার নাম মধ্যচ্ছদা। এই মধ্যচ্ছদার পর্দার উপর অংশটাকে আমরা বলি উদর, উদর। তো উদর কি জিনিস তোমরা আশা করি বুঝতে পেরেছো। তো এই কিডনির অবস্থান হচ্ছে মানব দেহের উদরের নিচে বক্ষপিঞ্জর, মানে বুক, বক্ষপিঞ্জর। হ্যাঁ, বক্ষপিঞ্জর এই যে এটা, এই যে তোমাদের আছে না বক্ষপিঞ্জর, এই বক্ষপিঞ্জরের পিছনের দিকে পিঠ সংলগ্ন অবস্থায় দুটি কিডনির অবস্থান। তো আমি কি বললাম, কিডনির অবস্থান কোথায়? কিডনির অবস্থান কোথায়? আসো আমি লিখে দেই, আসো আমি লিখে দেই কিডনির অবস্থান কোথায়। মানব দেহের উদর এর নিচে বক্ষপিঞ্জরের পিছনে পিঠ সংলগ্ন অবস্থায় দুটি কিডনির অবস্থান, দুটি কিডনির অবস্থান, দুটি কিডনির অবস্থান। তাহলে মানবদেহের উদরের নিচে বক্ষপিঞ্জরের পিছনে পিঠ সংলগ্ন অবস্থায় দুটি কিডনির অবস্থান। মানবদেহে কিডনির অবস্থান কোথায়? এটা যে কতবার আসছে ক্ষতে, কতবার যে আসছে এটা বলে বোঝানো যায় না। তো তোমরা এটা অবশ্যই সুন্দর করে পড়ে নেবে আর কি। তো আসো আমরা সামনে আগাই, সামনে আগাই। এই অধ্যায়টা ছোট, তবুও এই অধ্যায় একটু ব্যাখ্যা করে পড়তে হয়। আর ওয়ান শট যেহেতু, ক্লাসটা বেশি বড় করার চেষ্টা করব না, খুব তাড়াতাড়ি আমাদের আগাইতে হবে, ঠিক কিনা? তোমাদের সামনে এইচএসসি পরীক্ষা। আর যাদের বাসা কুড়িগ্রাম জেলার রাজারহাট উপজেলা, যারা আমার কাছে অফলাইনে ক্লাস করতে চাও তারা আমার এই নাম্বারে ফোন করতে পারো। আমি অফলাইনেও ক্লাস করিয়ে থাকি আর কি। এই নাম্বারে ফোন করলেই হবে, আমার অফলাইন ব্যাচ চালু আছে, তোমরা এসে অফলাইনে সুন্দর মতো করতে পারো। তো আসো আমরা আগাই। তো এখন আমরা যেটা শিখব সেটা হচ্ছে এই যে কিডনি, এই কিডনির যে লম্বচ্ছদা চিত্র বা কিডনির যে চিত্রটা, এটা পরীক্ষা খুব আসে আর কি। তো আমরা কিডনির চিত্র সহজে আর্ট করা শিখবো এখন। কিডনির চিত্র, আসো। প্রথমে কিডনি আর্ট করার জন্য তোমাকে কয়েকটা জিনিস জানতে হবে। দেখো, এই যে আমরা প্রথমে একটা সিম বিসি আর্ট করব। এই যে সিম বিসি আর্ট করেছি, সিম বিসি আর্ট হয়ে গেছে। তো সিম বিসির এই অংশটা আমরা একটু ফাঁকা রেখেছি আর কি, এই অংশটা ফাঁকা রেখেছি। এখন কি করব, এখন এখান থেকে একটা সুন্দর নালি বের করে দেবো আর কি, একটা নালি বের করে দেবো, একটা নালি বের করে দিয়েছি। এখান দিয়ে একটা সুন্দর নালি বের করে দেবো,
এই যে একটা নালী বের করে দিলাম, এই যে একটা নালী বের করে দিলাম, এই যে একটা নালী বের করে দিলাম। আমরা দুইটা নালী কিন্তু বের করে দিয়েছি, আমরা দুইটা নালী বের করে দিয়েছি। আর এখান দিয়ে আর একটা নালী বের করে দেব। তাহলে আমরা মোট তিনটা নালী বের করে দিলাম। মোট কয়টা নালী বের করে দিলাম? মোট তিনটা নালী বের করে দিলাম। এখন দেখো, আমরা এখানে একটু এইভাবে নিয়ে যেয়ে দিয়ে দিব। এখানে একটু এই যে এইভাবে দিয়ে দিব, দিয়ে দিয়েছি। দেখো আমাদের মেন অংশটা কিন্তু আর্ট করা শেষ, মেন অংশ আর্ট করা শেষ। আমরা কিছু পিরামিড দিয়ে দেব, কিছু পিরামিড দিয়ে দেব। সাধারণত 5টা পিরামিড থাকে, তোমরা দিতে পারো তোমাদের সুবিধা অনুযায়ী দিতে পারো। থাকে 5টা পিরামিড। আচ্ছা, আমি 5টায় দেই, একটু জায়গা ছোট ছোট করে আমি 5টা দিয়ে দেই। 5টা না, 5টা হচ্ছে না আর কি, যাই হোক। হয়ে গেছে, 5টা পিরামিড হয়ে গেছে। 5টা পিরামিড দেব। এখন পিরামিডের যে চূড়া, পিরামিড আমরা কাকে বলি দেখো তো? এইটা তো পিরামিড, তাই না? আমরা যে এই পিরামিড দিয়েছি, এই পিরামিডের চূড়াটা আমরা মুছে দেবো আর কি। পিরামিডের চূড়া মুছে দাও, পিরামিডের চূড়া মুছে দাও, একটু মুছে দাও, মুছে দাও, মুছে দাও, মুছে দাও। এই যে এই চূড়াগুলো এইভাবে লাগায় দাও, এইভাবে লাগাই দিয়ে এই যে এখানেই লাগাই দাও। হয়ে গেছে, কিডনি আর্ট শেষ। তোমরা এখানে একটু দাগ দাও, এখানে এইভাবে দিয়ে দাও, একটু 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 দিয়ে দাও। এখন তোমরা নিচে সুন্দর মতো লিখে দাও, চিত্রে কিডনি শেষ। চিত্রে কিডনি, চিত্রে কিডনি, চিত্রে কিডনি। তো কত সহজে তোমরা কিডনিটা চিহ্নিত করতে পারলা, কত সহজে পারলা, একটা চিত্র আর্ট করতে পারলা। কিন্তু গ নাম্বারে যখন আসবে, তোমরা শুধু চিত্র দিও না, তোমরা যখন কিডনির গঠন ব্যাখ্যা করো চিত্র সহ, তখন তোমাদের গঠন ব্যাখ্যা করতে হবে। তো তোমরা কি করবা, আমি তোমাদের বোঝানোর ক্ষেত্রে একটু এলোমেলো করে কিছু গঠন ব্যাখ্যা করে দিচ্ছি। তোমরা এইদিকে এইভাবে একটা দাড়ি টানবা, দাড়ি টানে এইভাবে প্রত্যেকটা অঙ্গ এক সমানে গঠনটা ব্যাখ্যা করে দেবা। তাহলে আর কি খাতাটা তোমার দেখতে সুন্দর লাগবে, খাতাটা দেখতে ভালো লাগবে। তো আমি এখন গঠনের ভিতরে চলে যাচ্ছি। দেখো, কিডনির যে কোনো কিছুকে আমরা একটা জিনিস দিয়ে প্রকাশ করি, সেটাকে বলে রেনাল। রেনাল। কিডনি সম্পর্কিত যে কোনো কিছু আমরা রেনাল দেই, রেনাল দেই। কিডনি সম্পর্কিত যে কোনো কিছু আমরা রেনাল বলি। তো এখানে দেখো, কিডনির যে বাইরের যে আবরণটা আছে, এই আবরণটাকে আমরা বলবো রেনাল ক্যাপসুল। বাইরের আবরণকে রেনাল ক্যাপসুল। কিডনির ভিতরে যে আবরণটা আছে, যে অংশটা আছে, এটাকে আমরা বলবো রেনাল কর্টেক্স। রেনাল কর্টেক্স। দেখো, এই কিডনির যে একটা একক আছে, কিডনির এই একককে আমরা বলি নেফ্রন। কিডনির একক বা রেচনতন্ত্রের একক, কিডনির একক বা রেচন তন্ত্রের একক কি? নেফ্রন। কিডনির এককের নাম হচ্ছে নেফ্রন। তো কিডনির এককের নাম হচ্ছে নেফ্রন। যারা আমার ক্লাসটা করতেছো মনোযোগ দিয়ে, তারা আশা করি মনোযোগ দিয়ে ক্লাসটা করবা। আর এতক্ষণ পর্যন্ত ক্লাসটা করার জন্য তোমাদের অনেক ধন্যবাদ। আর এই ক্লাসটা আরও হবে, এই ক্লাসটা আমি তো গঠন পড়াইতেছিলাম। তো ক্লাস করাইতে এখন মোটামুটি রাত 1টা বাজে।
19 মিনিট পার হয়ে গিয়েছে আমি দেখতেছি। তো তোমরা এতক্ষণ ক্লাসটা করেছো 19 মিনিট, সামনেও করো, আর বেশিক্ষণ লাগবে না, 30 মিনিটের মধ্যে হয়তো বা আমাদের অধ্যায়টা শেষ হয়ে যাবে। তো আমি ক্লাসের মূল বিষয়ে এখন আছি, তো ক্লাসটা শুরু করি। তোমরা যারা পরবর্তীতে অন্য কোনো বিষয় নিয়ে ক্লাস করতে চাও কমেন্টে জানাও, আর ক্লাসটা বেশি বেশি তোমাদের বন্ধুদের গ্রুপে শেয়ার করো। বিশেষ করে তোমরা যদি কুড়িগ্রাম জেলাবাসী হয়ে থাকো, কুড়িগ্রাম জেলার ছাত্র হয়ে থাকো, স্টুডেন্ট হয়ে থাকো, আমরা তোমাদের বড় ভাইয়ে তোমাদের জন্য কিছু করার চেষ্টা করতেছি, তোমরা আমাদের উৎসাহিত করো, ক্লাসগুলো শেয়ার করে উৎসাহিত করো। রাত 1টা বাজে, আমরা সবাই তোমাদের জন্য জেগে জেগে ক্লাস নিচ্ছি। তো বেশি কথা না বলি, আমরা শুরু করি। তো আমি কোথায় ছিলাম? হ্যাঁ, দেখো, এটা হচ্ছে কিডনির একটা চিত্রটা আর্ট করা তোমাদের শিখেছি। তো এখানে কিডনির যে বাইরের আবরণ, এটাকে আমরা বলতেছি রেনাল ক্যাপসুল, ভিতরের আবরণকে আমরা বলতেছি রেনাল কর্টেক্স। কিডনির যে এই নালীগুলোর পরিচয় কি? দেখো, এটা হচ্ছে রেনাল ধমনী, আর এটা হচ্ছে রেনাল শিরা। এটা হচ্ছে ইউরেটর। তো এই ছিল কিডনির গঠন: রেনাল ক্যাপসুল, রেনাল কর্টেক্স, রেনাল ধমনী, ইউরেটর, রেনাল শিরা। তোমরা যারা ভিডিওটা দেখতেছো আমার সাথে সাথে এই চিত্রটা আর্ট করে ফেলো এবং জায়গাগুলো চিহ্নিত করে ফেলো। যারা ভিডিওটা দেখতেছো তারা আমার সাথে এই চিত্রটা আর্ট করে ফেলো, আমি যেভাবে আর্ট করেছি, এবং তোমরা সুন্দর মতো জায়গাগুলো তোমরা কি করে ফেলো, জায়গাগুলো চিহ্নিত করে ফেলো। তোমাদের এটা অনেক কাজে লাগবে, এটা সবচেয়ে বেশিরভাগ হতে এসেছে, তো এটা তোমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ। দেখো, আমরা আসি, কিডনির দুইটা অংশ আমরা দেখতে পাচ্ছি, দুইটা ভাঁজ দেখতে পাচ্ছি। দেখো তো, এটা উতল অংশ, এখানে দেখো কিডনির একটা উতল অংশ, একটা অবতল অংশ। কিডনির এই অবতল অংশের ভাঁজকে বলে হাইলাস বা হাইলাম। কিডনির অবতল অংশের ভাঁজকে, এই যে এই ভাঁজটাকে বলে, এটা আমি একটু মুছাই দেই, এই ভাঁজটাকে বলে হাইলাস বা হাইলাম। অনেকবার আসছে কিডনির অবতল অংশের ভাঁজকে হাইলাস বা হাইলাম বলে। কিডনির অবতল অংশের ভাঁজকে হাইলাস বা হাইলাম বলে। এটা অনেকবার আসছে, বিগত সময়ে অনেকবার আসছে, এটা কর জন্য অনেক ইম্পর্টেন্ট। তো এই ছিল কিডনির গঠন ও ব্যাখ্যা, চিত্রসহ গঠন ব্যাখ্যা করলাম। এটা চিত্র ছাড়াও কিডনির বিভিন্ন কাজ আছে। কিডনির কাজগুলো আছে যে মানবদেহে রক্ত শোধন করে, মানবদেহে বর্জ্য পদার্থ নিষ্কাশন করে। তো কিডনি কীভাবে কাজ করে আসো এটা একটু দেখি। দেখো, রক্ত বর্জ্য পদার্থ সমৃদ্ধ যে রক্তটা আছে, এই রক্তটা আমাদের রেনাল ধমনী দিয়ে আসে। রক্ত আসলো ভিতরে ঢুকে এখানে রক্তটা ছাঁকনি হইল, রক্তটা পরিশুদ্ধ হওয়ার পরে যে ব্যাড জিনিসগুলো আছে, যে বর্জ্য পদার্থগুলো আছে, সেই বর্জ্য পদার্থগুলো এই যে ইউরেটার দিয়ে নিচে বের হয়ে গেল, আর পরিশোধিত রক্ত এই যে রেনাল শিরা দিয়ে আমাদের দেহে আবার চলে গেল। এইভাবে আর কি বৃক্ষ কাজ করে, এইভাবে কিডনি কাজ করে। তো আসো আমরা একটু সামনে আগাই। আশা করি এই ভিডিওটা তোমার জন্য অনেক উপকার লাগতেছে। আমাদের আর একটু সময় লাগবে ক্লাসটা শেষ হতে, আর অল্প কিছু সময় বাকি আছে,
মানে অল্প কিছু টপিক বাকি আছে। তো এই যে বর্জ্য পদার্থ যেগুলো বের হলো, সেই বর্জ্যগুলো কি কি? এটা হচ্ছে রেচন বর্জ্য। এই রেচন বর্জ্যগুলো কি কি? মনে রাখবা, ইউরিয়া, ইউরিক অ্যাসিড, ক্রিয়েটিন, আর বিভিন্ন ধরনের জৈব অজৈব লবণ, জৈব ও অজৈব লবণ। আর মূত্রের যে 90%, এই 90% থাকে পানি, H2O। পানি যদি 90% হয়, তাহলে এই যে রেশন পদার্থগুলো বা বর্জ্য পদার্থ, এগুলো কত পার্সেন্ট? এগুলো 10%। এগুলো 10%। আশা করি বুঝতে পেরেছ। আমাদের মূত্রের রং মাঝে মাঝে, এটা হচ্ছে মূত্রের মধ্যে যে বর্জ্য পদার্থ থাকে, মূত্র, আমাদের মূত্রের রং মাঝে মাঝে হলুদ হয় কেন? তো এটা খুব এমসিকিউতে আসে। দেখো, ইউরোক্রোম নামে এক ধরনের রঞ্জক পদার্থর কারণে মূত্রের রং হলুদ হয়। ইউরোক্রোম। তোমরা বায়োলজিতে যেখানে ক্রোম কথাটা পাবা, ক্রোম অর্থ হচ্ছে রঙিন। ক্রোম অর্থ রঙিন। তো ইউরোক্রোম নামে রঞ্জক পদার্থের কারণে মূত্রের রং হলুদ হয়, হলুদ মূত্র। এটা একটা বেস্ট এমসিকিউ ছিল, এটাও বেস্ট এমসিকিউ ছিল, প্লাস জ্ঞানমূলক ছিল। এটা বেস্ট এমসিকিউ ছিল। আরেকটা তোমাদের আরও কিছু এমসিকিউ বলি। দেখো, মূত্র দুই ধরনের হতে পারে, একটা অম্লীয় হতে পারে, আর একটা ক্ষারীয় হতে পারে। আমিষ জাতীয় খাদ্য বেশি খেলে, আমিষ জাতীয় খাদ্য বেশি খেলে মূত্র অম্লীয় হয়ে যায়। মূত্র অম্লীয় হয়। আমিষতে অম্লীয়, অম্লীয়র আতে আমিষ। অম্লীয় মানে আরেকটা কথা মনে রাখতো, অ্যাসিডিক। তাহলে আমিষ জাতীয় খাবার খেলে মূত্রের রং মানে মূত্র অম্লীয় হয় বা অ্যাসিডিক মূত্র হয়। তাহলে একটা জিনিস হচ্ছে, তোমরা জিজ্ঞেস করতে পারো, ভাইয়া তাহলে ক্ষারীয় কখন হয়? দেখো ভাইয়া, ক্ষারীয় তখন হবে যখন তোমরা ফলমূল শাকসবজি বেশি খাবা। ফলমূল শাকসবজি বেশি খাবা, তখন তোমাদের মূত্রটা হবে ক্ষারীয় প্রকৃতির। এই যে তোমাদের তথ্য দুইটা দিলাম, এটা যে কতবার বোর্ডের এমসিকিউতে আসছে, তোমরা এই তথ্যগুলো হেলামো করো না। যারা অবসর সময় কাটাচ্ছ, আমার ক্লাসটা করো, তোমাদের খারাপ লাগবে না, তোমাদের খারাপ হবে না। ক্লাসটা করলে আশা করি তোমরা উপকৃত হবা রে ভাই, অনেক উপকৃত হবা। আর আমি তোমাদের চেষ্টা করবো জীববিজ্ঞানের সমস্ত অধ্যায়ের ক্লাস যদি তোমরা করতে চাও, ফ্রিতে সমস্ত অধ্যায়ের ক্লাস করাবো। তোমরা শুধু কমেন্ট করো আমাকে যে ভাইয়া করতে চাই। তোমরা কমেন্ট করো, জাস্ট কমেন্ট করো, তাহলেই হবে। আসো আমরা আরও একটু ভিতরে যাই। তোমাদের সুবিধার জন্য আমি তোমাদের আর একটা চিত্র আঁকাই আর কি, আর্ট করা শিখি। দেখো, তোমরা দুটা সিমবিসি আর্ট করবা। এই যে একটা দিবা, এটা আর কি সিমবিসি হয় না, এটা বেলুন হয়ে গেছে। যাই হোক, এই যে একটা দিবা, দিছো। এই যে এখান থেকে একটা নল বের করে দাও, নল বের করে দিয়ে এখানে এইটা এই যে লাগাই দাও, এই যে এখানে দিয়ে দাও। এই দিক দিয়ে একটা বের করে দাও, এই দিক দিয়ে একটা বের করে দাও, এই দিক দিয়ে একটা মাঝখানে টান দিয়ে দাও। এটা কি হলো? এই দিক দিয়ে তোমরা দিতে পারো, দিলেও হয়, এটা না দিলেও ভালো, না দিলেও হয়। এটা আমরা বাইরে থেকে দেখতেছি। তো দেখো, এটা হচ্ছে কিডনি, এটা হচ্ছে ইউরেটর,
এটা হচ্ছে মূত্রথলি, এটা হচ্ছে মূত্রনালী, আর এটা হচ্ছে যেটা দিয়ে আমরা 1 নম্বর করি আর কি। যাই হোক, কোনো মাইন্ড করিও না। তো এটা ছিল আমাদের রেচন তন্ত্রের চিত্র, রেচন তন্ত্রের চিত্র। দেখতে দেখতে ক্লাসটা প্রায় শেষের পর্যায়ে চলে এসেছে। আর একটি মাত্র টপিক রয়েছে, আর একটি বড় টপিক, একটি ছোট টপিক। তো মূল টপিকে চলে যায়। আর একটি মাত্র টপিক, সেই টপিকটার নাম হচ্ছে রেচনতন্ত্রের প্রধান অঙ্গ, সেটা হচ্ছে নেফ্রন। রেচনতন্ত্রের প্রধান অঙ্গ। তোমরা এতদূর পর্যন্ত ক্লিয়ার কিনা তোমরা আমাকে জানাও। তোমরা এতদূর ক্লিয়ার কিনা, তোমাদের এতদূর সব কিছু ঠিক আছে কিনা তোমরা আমাকে জানাও। আমি চেষ্টা করব তোমাদের যদি কোনো কনফিউশন থাকে তাহলে সেটা ক্লিয়ার করার জন্য। তোমরা ক্লিয়ার থাকলে জানাও আমাকে। ক্লিয়ার থাকলে জানাও। আসো শুরু করি। চিত্রটা আর্ট করেছে তো, সাথে সাথে আর্ট করে নিবা, সাথে সাথে, তাহলে সমস্যা হবে না। অনেকে আবার ক্লাস করতে থাকে আর আর্ট করতে পারে না বা নোট করে না, এটা খুব একটা খারাপ আর কি। তো আসো আমরা নেফ্রনের গঠন শিখব। নেফ্রনটা কি? নেফ্রনটা হচ্ছে রেচনতন্ত্রের একক। দেখো, নেফ্রনের গঠন খুব কঠিন লাগে তোমাদের কাছে, তবে এটা বেশিরভাগ ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট, বিভিন্ন বোর্ড প্রশ্নে আসে আর কি। তো তোমরা ক্যাপসুল আর্ট করতে পারবে না? ক্যাপসুল, এই যে ক্যাপসুল আর্ট করো, এই যে এখানে এই যে এইভাবে দাও, এই যে এইভাবে দাও, ক্যাপসুল, একটা ক্যাপসুল হয়ে গেছে। আমার ক্যাপসুলটা আবার চাঁদের মতো হয়ে গেছে, একটু ভালো করে দিই। এই যে একটা ক্যাপসুল কিন্তু হয়ে গেছে। এই ক্যাপসুলের এই নিচ অংশটা তোমরা কেটে দাও, কেটে দিয়ে এখানে এইভাবে একটু দাও। দেওয়ার পরে আরেকটু এটা সংকুচিত করো, সংকুচিত করে এইভাবে দাও। এখানে আরেকটু সংকুচিত করো, করে এই যে এইভাবে একটু ঘোরায় দাও, ঘোরায় দিয়ে এইভাবে একটা বড় করে দিয়ে দাও। এই যে ঘোরায় দিয়েছ, এইভাবে একটা বড় করে লুপ দিয়ে দিয়েছ। লুপ দিয়ে যাওয়ার পরে এইভাবে একটা লুপ দাও। লুপ দেওয়ার পরে এখানে একটু ঘুরাই দাও। এই যে এখানে একটু ঘুরাই দিয়েছ। এই যে এখানে দিয়ে আর ঘুরাইও না, এখানে দিয়ে এইভাবে একটা টান দাও, এইভাবে একটা টান দাও, এর মাঝে 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 মিশিয়ে দাও। এই যে এই যে এই যে এই যে এই যে এই যে হয়ে গেছে নেফ্রন। এখানে একটা কাজ করবা তোমরা, এখানে এই যে এখানে এইভাবে দিয়ে একটু জালটা লাট করে দিবা। এই যে চিত্রে নেফ্রন, চিত্রে নেফ্রন, চিত্রে নেফ্রন। কত সহজে হয়ে গেল, কত সহজে। তোমরা বইয়ের চিত্রটা দেখলে পাগল হয়ে যাও। বিভিন্ন স্টুডেন্ট বলে ভাই এটা কি আর্ট করছে, কি বোঝাই যায় না। তো বোঝার ক্ষেত্রে এই চিত্রটা তোমরা দিয়ে দিতে পারো। তোমাদের আর্ট করতে সর্বোচ্চ 2 মিনিট লাগবে সুন্দর করে আর্ট করতে। আমি একটু ভেবাচেকে আমার আর্ট করে দিলাম, তবুও তোমরা পেন্সিল দিয়ে সুন্দর করে আর্ট করবা। অবশ্যই মাথায় রাখবা পেন্সিল দিয়ে আর্ট করতে হবে এবং নামকরণ পেন্সিল দিয়ে করতে হবে, না হলে তোমরা নাম্বার পাবা না। তো এই বৃক্ষের দুটা অংশ, একটা অংশকে আমরা বলতেছি রেনাল ক্যাপসুল, মানে নেফ্রনের দুইটা অংশ আর কি, রেনাল ক্যাপসুল আর রেনাল নালী আর কি, এরকম আর কি। তো যাই হোক, ওটা কথা না। এখন এটার বিভিন্ন অংশ যে চিহ্নিত করব আমরা, এই যে এই অংশটা বৃক্ষের ছাকুনির মতো কাজ করে। এই অংশটার নাম হচ্ছে গ্লোমেরুলাস। গ্লোমেরুলাসের কাজ কি? এটাই মূলত রক্তটাকে পরিশোধিত করে। রক্তগুলো আসে, বর্জ্য পদার্থগুলো বের হয়ে যায়, আর ভালো রক্তগুলো দেহে চলে যায়। তো নেফ্রনের বা বৃক্ষের কোন অংশ ছাকুনির কাজ করে? অ্যান্সার গ্লোমেরুলাস, অ্যান্সার গ্লোমেরুলাস। আচ্ছা, এই যে ইউ আকৃতির যে লুপটা তোমরা দেখতে পারতেছো,
এই যে ইউ আকৃতি, এই যে লুপটা, এই যে লুপটা, এটাকে বলে হেনলির লুপ। এই যে এই অংশটা বলে নিকটবর্তী পেঁচানো নালিকা, কারণ এটা নিকটে আছে, নিকটবর্তী পেঁচানো নালিকা। আর এই যে প্যাঁচটা বলে, এটাকে বলে দূরবর্তী পেঁচানো নালিকা। আর এই জিনিসটাকে বলে সংগ্রাহী নালিকা। মূলত মূত্রটা যে সংগ্রহ করে এই নালীটা, এই সংগ্রাহী নালিকাটাই মূত্র সংগ্রহ করে, এটা এমসিকিউ বেসড। তো এরই মাধ্যমে আমরা নেফ্রন সম্পর্কে জেনে গেলাম সব কিছু। এখন একটা ছোট্ট লাস্ট টপিক, সেটা হচ্ছে বৃক্ষ নষ্ট হলে বৃক্ষ প্রতিস্থাপন করা হয়। সেই বৃক্ষ প্রতিস্থাপন করার যে প্রক্রিয়াটা, সেটা তোমরা বই থেকে রিডিং পড়ে নিতে পারো, এটা লাগতে পারে। আর বৃক্ষ যে প্রতিস্থাপন করা হয়, আর বা বৃক্ষ অচল যখন হয়ে যায়, তখন বৃক্ষের যে রক্তটা এটা পরিশোধিত করা হয়, এটাকে বলে ডায়ালাইসিস। তো ডায়ালাইসিস কাকে বলে? যখন মানবদেহের প্রাকৃতিক রেশন অঙ্গ বিকল হয়ে যায়, তখন কৃত্রিম উপায়ে মানবদেহের রক্ত পরিশোধিত করার প্রক্রিয়াকেই ডায়ালাইসিস বলে। এরই মাধ্যমে তোমার বইয়ের এই অধ্যায়টা শেষ হয়ে গেল। আশা করি তোমার ভিডিওটা অনেক ভালো লেগেছে। পরবর্তীতে কোন ভিডিও দেখতে চাও আমাদের কমেন্ট করে জানাতে পারো, এবং আমরা অনেক কষ্ট করে রাতভর তোমাদের জন্য ভিডিও করি। তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখেছো, তোমাকে অনেক ধন্যবাদ। এবং তোমরা বেশি বেশি শেয়ার করো, একটি লাইক করে দাও, যাতে তোমাদের জন্য আবার ভিডিও তৈরি করতে পারি। আসসালামু আলাইকুম।